না না নায়েব, তোমার বুদ্ধির সেই ধার কিন্তু আর নেই। ক্রমে যেন তা ভোঁতা হয়ে যাচ্ছে। তা না হলে যে নায়েব আমাকে প্রতি মাসে নিদেন পক্ষে 4-5টা জমি নিজের নামে করতে সাহায্য করত, আজ সেই নায়েব সদানন্দ 3-3টে মাস হয়ে গেল একজনেরও জমির দলিল আমার হাতে এনে দিতে পারলো না। কি করবো জমিদার মশাই, যাদের যা অসুবিধা ছিল আমি তাদের সেই সুযোগকে কাজে লাগিয়ে তাদের জমি হাতিয়ে এসেছি। এতদিন একেবারে যাকে বলে ছুঁচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরিয়েছি, কিন্তু এখন তো আর গ্রামের মানুষের কাছে আর তেমন জমি নেই। আর যাদের আছে, যেটুকু আছে, তারা কেউ আর শত অভাব অনটনেও আপনাকে সেই জমি দিতে রাজি নয়। আরে বাবা, সে তো ওরা রাজি হবেই না। নিজের ইচ্ছে আজ পর্যন্ত কে কবে জমি দিয়েছে বলো? কিন্তু তোমার কাজ তো যে সেই মুখের ভেতর থেকে খাবারটা টেনে বার করে আনা। শোনো নায়েব, তুমি নিজের বুদ্ধিতে আরো শান দাও, আরো আরো বেশি করে ভাবো কিভাবে তুমি সবার হাত থেকে ওই জমিগুলি হাতাতে পারবে। আরে বাবা, এইভাবে হাত পা গুটিয়ে বসে থাকলে আমি আমার জমিদারি বাড়াবো কি করে? আরো বাড়াবেন? এই কৈলাসপুরে 75% জমি তো আপনার, এরপর তো বাকি 25% যদি আপনার না হয়, তাহলে কি আর এমন যায় আসবে আপনি বলুন? আসবে আসবে নায়েব, অনেক যাবে আসবে। তুমি বুঝতে পারছো না, আমার মাথার ওপর মহারাজ আছেন, মন্ত্রীটা আছেন। তাদের সবাইকে যদি সঠিক পরিমাণ টাকা আমি ভবিষ্যতে ঠিক মতো দিতে না পারি, তাহলে কি আর তারা আমাকে জমিদার মানবে? তখন দেখবে আমার জায়গায় অন্য কাউকে। তাই 75-77 নয় নায়েব, আমার পুরো কৈলাসপুরের 100% জমি আমার নামে করতে চাই। আলোক নিরঞ্জন, দে, ঘরে যেই আছিস মা চণ্ডীর নামে আমাকে 2টো ভিক্ষে দে। একে আমি 3 মাস ধরে ভিখিরি, এ আবার আমার কাছে এসেছে ভিক্ষা নিতে। নায়েব, যাও তো, ওটাকে দূর করে দাও। হ্যাঁ, সেই ভালো। এসব দান ধ্যান করে আর কোনো লাভ নেই। শোনো সাধু, এখন এসব ভিক্ষে টিক্ষে হবে না। জমিদার বাবুর মেজাজ বড্ড গরম হয়ে আছে। কেন রে, এত মেজাজ গরম কিসের জন্য? আমার কাছে ডাক, আমি তাকে এক্ষুনি শান্ত করে দিচ্ছি। আরে বাবা, বলছি তো হবে না, তুমি বরং এখন এখান থেকে এসো দেখি। বেশ, আমি না হয় চলেই যাচ্ছি, তবে তোর কাছে যা আছে তাই দে। আমার কাছে? ওই, আমার কাছে তো টাকা পয়সা তেমন কিছু নেই। সে কি রে, তোর কাছে মোহরের থলি থাকতেও তুই মিথ্যে কথা বলছিস। দে বলছি, দে, নইলে কিন্তু ওই মোহরের থলি আমি নিজে কেড়ে নেব, তখন পুরোটাই যাবে। আমার কাছে মোহরের থলি আছে, তুমি আনলে কি করে? যাও দেখি এখান থেকে, আমার তোমার কথা মোটেই ভালো লাগছে না, বিদায় হও। তবে আমি বিদায় হলে তোর ওই মোহরের থলিও আর তোর কাছে থাকবে না, এই আমি বলে গেলাম। ওম রিং ব্রিং ওম ফট। এ কি, আমার মোহরের থলি তোমার কাছে গেল কি করে? আমি যা চাই তা আমি হাসিল করেই ছাড়ি। যেমন আমি চেয়েছিলাম তোর কাছে ভিক্ষে, তুই আমাকে দুচ্ছাই করলি। এখন ঠেলা বোঝ। তুমি এরকম ভাবে যা ইচ্ছে তাই নিজের হস্তগত করতে পারো? পারি বইকে, আমি আরো অনেক কিছুই পারি। আমার সঙ্গে ভূত পিশাচ দৈত্য দানব মানুষ কেউ পেরে ওঠে না। আচ্ছা, তোমার জীবনে সব থেকে বেশি কি চাই বলো? যা বলবে আমি তোমাকে তাই পাইয়ে দেওয়ার ব্যবস্থা করব। পরিবর্তে তোমাকে আমার কথা মতো একটা কাজ করে দিতে হবে। করবো তো, আর করব বলেই তো এত কালো জাদুর বিদ্যে অর্জন করেছি। আর আমার প্রিয় কেবল এই অর্থ ধনসম্পত্তি, এর জন্য আমি সব করতে পারি। পাবে পাবে, যত অর্থ ধন সম্পত্তি চাইবে সব পাবে, আমি তোমাকে সব পাইয়ে দেবো। এসো এসো, ভেতরে এসো, এসো। আলোক নিরঞ্জন,
জমিদার মশাই, খুলে গেছে, আমার বুদ্ধি খুলে গেছে। আর শুধু তাই নয়, আপনার জমি হাতাবার সব পরিকল্পনা আমি ফেলে ফেলেছি। এই দেখুন, সঙ্গে কাকে এনেছি। এ কি নায়েব, তোমাকে বললাম এইসব লোককে বিদায় করতে, আর তুমি একেবারে নিজের সঙ্গে করে তাকে কাছারিতে নিয়ে এলে। শোনো জমিদার, এই ত্রিলোক সাধুর ক্ষমতা তুমি জানো না। আমি চাইলে যেমন তোমাকে রাস্তায় নামাতে পারি, তেমনি তোমার মনের সব ইচ্ছে পূরণ করে তোমাকে সুখের স্বর্গরাজ্যে পাঠাতে পারি। পারবে? পারবে ও আমাকে এই কৈলাসপুরের 100% জমির মালিক করতে? অবশ্যই পারবো, তবে তার জন্য সবার আগে আমাকে তোমার হাতের ওই হীরের আংটিটা দিতে হবে। চ্যাংড়ামো হচ্ছে? দেখো নায়েব, দেখো কাকে ধরে এনেছো, দেখো। আরে বাবা, কোনো কাজ না করেই এখন থেকেই চাই চাই করছে। শোনো জমিদার, তোমার ওই আংটি যদি তুমি নিজের ইচ্ছায় আমাকে না দাও, তাহলে আমি কিন্তু বাধ্য হব ওটা তোমার থেকে কেড়ে নিতে। হাহ, বললেই হলো। এ কি মগের মুলুক নাকি? আমি না চাইলেও তুমি এই আংটি আমার হাত থেকে খুলে নেবে? দেখতে চাও? দেখো তবে। তবে একবার ওই আংটি আমার হাতে চলে এলে আর কিন্তু তুমি তা ফেরত পাবে না। আরে আমি তোমার হাতে দেবই না, তো এখানে ফেরত পাওয়ার কথা আসছে কোত্থেকে? এ কি? আমার হাতের আংটিটা তোমার হাতে গেল কি করে? আমি যা চাই আমি তা পাই, না পেরে কেড়ে নি। এ সবই আমার কালো জাদুর ক্ষমতা। জয় মা চণ্ডী। দেখলেন তো জমিদার মশাই, কেন আমি এবার এই সাধুকে এনেছি? এই সাধুই হবে আমাদের তুরুপের তাস। আপনি এবার যে জমি ওকে আদায় করতে বলবেন, ও আপনার জন্য সেই জমি এনে দেবে। তার বদলে ওকে যা টাকা পয়সা দিতে হয় দেবেন। হ্যাঁ, আমার ওই জমি বাড়ির দিকে নজর নেই। আমি ভবঘুরে মানুষ, জমি বাড়ি তো আর সঙ্গে সঙ্গে করে নিয়ে ঘুরতে পারবো না। বরং অর্থ দিলে তা আমার কাছেই থাকবে, আমার কাজে লাগবে। বাবা, এবার তো দারুণ জিনিস সঙ্গে করে এনেছো নায়েব। এবার তো যারা আমার হাতে জমি তুলে দিতে চাইছে না, তাদের থেকেও জমি আদায় করতে আর কোনো বাধাই রইল না। একেবারেই তাই। এবার আপনি আমায় হুকুম করবেন, আমি আমার মহামন্ত্র বাণ ফুঁকে সেই জমি আপনার হাতে তুলে দেব, একেবারে তার কাগজপত্র সমেত। তার বদলে আপনি আমাকে আমি যত অর্থ চাইবো ততটাই দেবেন। বিলক্ষণ, বিলক্ষণ। তুমি আমার এত উপকার করলে আমি কি আর তা না করে থাকতে পারি? আমি কালই তোমাকে সঙ্গে করে নিয়ে আমাদের এলাকায় ঘুরতে যাব। দেখি তুমি আমাকে আমার মনের মতো জমিগুলো বাগিয়ে দিতে পারো কি না। পারবে, পারবে জমিদার মশাই। আমার মতো কিপটে মানুষের কাছ থেকে মোহরের থলি, আপনার মতো জাজবের মানুষের হাত থেকে আংটি হাতাতে ও যখন পেরেছে, গ্রামের সহজ সরল মানুষগুলোর কাছ থেকে ও সামান্য জমি হাতাতে পারবে না? হ্যাঁ, তা বটে। তবে আর দেরি করো না নায়েব, কালই তিলক সাধুকে নিয়ে আমার এলাকা ঘোরার ব্যবস্থা করো। আমি চাই কালই যেন এলাকার সব জমি আমার হাতে চলে আসে, একেবারে হাতের মুঠোয়। এই দেখো, এই জমিটা আমার চাই। কি করে পারবে শুনি? এ তো আর আংটি দেওয়া নেওয়া নয়, এ হলো একেবারে জমি, জমি দেওয়া। তার কাগজপত্র তো লাগবে, মুখে মুখে তো আর জমি কেনা বেচা করা যায় না। আপনি যখন আমায় দায়িত্ব দিয়েছেন, এই জমির দলিলও তখন আপনার হাতে ঠিক চলে আসবে। ওম রিং ব্রিং। হয়ে গেছে। এবার বলুন, আর কোন জমি আপনার চাই? হয়ে গেছে, হয়ে গেছে বললেই হলো। এই যে বললে কাগজ সমেত দেবে, কাগজ কই এই জমির? আহা, এখনো আমাকে বিশ্বাস করতে পারলেন না?
নায়েব মশাই, আপনার ওই থলেতে হাত দিয়ে দেখেন তো এই জমির কাগজপত্র পান কিনা। বাবা, এ তো অতি উত্তম খেলোয়াড় জোগাড় করেছো তুমি নায়েব। হ্যাঁ, এ তো মেঘনা চাইতেই জল, কারুর সঙ্গে কোনো ঝামেলা নেই, দ্বন্দ্ব নেই, একেবারে হাতে হাতে দলিল। আমিও তো তাই ভাবছি জমিদার মশাই, ওই কাজ করলো কি করে? কালো জাদু। আমি আমার জাদু বলে এমন অনেক কাজ করতে পারি। এই ভূভারতে কেউ নেই যে আমার সঙ্গে টক্কর দিতে পারে। সে আর বলতে, তুমি তো যাকে বলে একেবারে করিতকর্ম সাধু। মহেশ, জমিদার মশাই, নায়েব মশাই সবাই মিলে এখানে কি করছেন বলতো? সব শয়তানের মাথারা যখন এক হয়েছে, তখন যে ঘোর ছাড়া ভালো কিছু করতে পারবে না এ বিষয়ে আমার স্থির বিশ্বাস আছে ভোলা। সেই কথাটা ঠিকই বলেছিস, কিন্তু সঙ্গে ওই সাধুটা কি? তাছাড়া ওই জমি তো জমিদার বাবুরও নয়, আমি যতদূর জানি ওই জমি মহাদেব কাকার। তাহলে জমিদার মশাই ওই জমির ধারে কেন? ঘোর ভোলা, ওরা তিনটে মিলে ওখানে ঘোট পাকাচ্ছে। এমনি এমনি মানুষের উপকার যে ওই সাধু করে না, তা তোর মুখ চোখ দেখেই বোঝা যাচ্ছে। আমাদের কি সামনে গিয়ে একবার দেখা উচিত? কিন্তু সে কাজ করেই বা লাভ কি হবে? জমিদার মশাই কি আর আমাদের দেখলে সব সত্যি স্বীকার করবেন? একদমই তাই, সে কারণেই আমাদের সামনে যাওয়া একেবারে উচিত হবে না। কিন্তু সামনে না গেলে তো আমরা জানতেও পারবো না। বলুন জমিদার মশাই, এই ভর দুপুর বেলা আপনি আমাদের এখানে কেন ডেকে পাঠালেন? উমা, তোমরা আমায় এত কিছু দিলে, তোমাদের জন্য আমি এই কৈলাসপুরের 100% জমির মালিকানা পেলাম, আর এই খুশির খবর তোমাদের সঙ্গে আমি ভাগ করে নেব না? আপনি এই কৈলাসপুরের সব জমির মালিক হলেন কি করে? আমি তো আপনাকে আমার জমি বেচিনি। তাহলে আবার কি? তুমিই তো কাল রাত্রে আমাকে জমির দলিল দিয়ে আমার থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে গেলে। আমি এসব কখন করলাম? তাছাড়া আমি তো ওই জমি চাষ করেই আমার সংসার চালাই। তাহলে আমি ওই জমি আপনাকে কেন বেচবো? দিয়েছিস আর বলছিস দেবো কেন? তোর যদি আমাদের মুখের কথা বিশ্বাস না হয়, তাহলে এই দেখ না তোর দলিল, তাদের লেখা আছে তুই যে কাল রাতে জমিদার মশাইকে জমি বেচে এসেছিলিস সে খেয়ালও নেই। না, এ মিথ্যে কথা, আমি এ কাজ করিনি। আরে শুধু তুই কেন, কাল রাতে তো শুধু তুই না, তোর সঙ্গে সহদেব, বাসুদেব, এমনকি পণ্ডিত মশাইও গিয়ে তাদের জমির সব মালিকানা জমিদার মশাইয়ের হাতে তুলে দিয়ে এসেছে। এ কি করে সম্ভব? আপনারা কোথাও ভুল করছেন। আমরা খামোখা আমাদের জমি জমিদার মশাইকে বেচতে যাব কেন? তাছাড়া আমরা যদি জমি বেচেই থাকি, তাহলে নিশ্চয়ই তার পরিবর্তে আমরা কিছু নিয়েছি। কই, আমাদের কাছে তো টাকা পয়সা কিছুই নেই। আছে কি কিছু? তাহলে আমরা এই জমি বেচলাম কি করে? জমিদার মশাই, আপনি নিশ্চয়ই কোনো রকম ফিন্দি ফকির করে তবে আমাদের এইভাবে ফাঁসাচ্ছেন, তাই না? আমি আপনাদের ফাঁসাতে যাব কেন বলুন তো? আচ্ছা, আমি যদি ভুয়ো কাগজ বানিয়েছি বলে আপনাদের মনে হয়, তাহলে এই যে জমিগুলোর কথা আমি বলছি, তার মালিকানা স্বরূপ এই জমিগুলোর কাগজ তো আপনাদের কাছেই আছে, সেগুলো নিয়ে আসুন। এইভাবে দুম করে একজনের জমি তিনি নিজের বলে দাবি করছেন কি করে? আমি তো কিছুই বুঝতে পারছি না। বিশ্বাস করো ভোলা দাদা, আমার বাবা জমিদার মশাইকে এই জমি বিক্রি করেনি। করলে তো আমি বা মা ঠিক জানতেই পারতাম, বলো? ঠিকই তো, বাড়ির কেউ কিছু জানলো না, আর অমনি জমির মালিকানা জমিদার মশাইয়ের হয়ে গেল। হয়ে গেলটা বড় কথা নয় শিবু, বড় কথা হচ্ছে কি করে হলো। একবার যদি সেই উৎসটা আমরা খুঁজে পাই, তাহলে এই সব খেলা আমরা বুঝে যাব। কিন্তু কি করে বুঝবি তুই? আমরা তো কালো ওদের দেখলাম, কই সন্দেহজনক তো কোনো আচরণ ওদের দেখলাম না। আমার মনে হয় জমিদার মশাইরা এবার আট ঘাট বেঁধে নেমেছে। চল তো, ওদিকে আমাদের ওই ব্যাপারটা একটু তলিয়ে ভাবতে হবে।
কিরে, পেলি তোদের কাগজপত্র? না, পাইনি। পাবি কি করে? জমির আসল কাগজ তো তোরাই আমাকে দিয়েছিস কাল। আমি এই কথা মানি না। আমার এই জমি আমি রেখেছিলাম গ্রামের পাঠশালা বড় করার জন্য, আর সেই জমি আমি নিজের হাতেই বেচে দিলাম। এ হতে পারে না। আরে এটা কি করে হলো? সহদেব কাকার গলার হার দুম করে অমন সাধু বাবার গলায় গেল কি করে? তবে কি সাধু কোনোভাবে সবাইকে বোকা বানিয়েই কাজ করেছে? এই ভোলা, তুই হঠাৎ ওদিকে তাকিয়ে আটকে গেলি কেন? যাবি না ওদিকে? চল। তারা নন্দী, তার আগে দেখে নি আমার সন্দেহ ঠিক কিনা। এ তো অদ্ভুত ডুগডুগি। এর আওয়াজ শুনেই বোঝা যাচ্ছে এই মায়াবী ডুগডুগি। আমার এই ডুগডুগিটা চাই। একবার এটা আমার হয়ে গেলে আমার কাছে আরো অনেক অনেক শক্তি চলে আসবে। আমাকে ওই ডুগডুগি দাও। ক্ষমতা থাকলে নিয়ে দেখাও। তুই আমাকে ক্ষমতা দেখাতে বলিস? আমি ক্ষমতা দেখালে তুই শূন্যে উঠে বিলীন হয়ে যাবি রে। তাই ভালোই ভালোই ওই ডুগডুগিটা আমায় দিয়ে দে। দিতে পারি, তবে তুমি যদি আমাকে লড়াইতে হারাতে পারো। অবশ্য যদি তোমার ক্ষমতা থাকে আমার সঙ্গে লড়াই করার। এত বড় স্পর্ধা, তুই আমার ক্ষমতাকে উপেক্ষা করিস? হিয়া! হিয়া! হা! হিয়া! 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 এবার সত্যি করে বলো, এই জমির দলিল জমিদার মশাইয়ের কাছে গেল কি করে? কোনটা সত্যি আগে বলো, নইলে বলছি বলছি বলছি, এই সবই আমার কালো জাদুর প্রভাব। আমি আমার কালো জাদু দিয়ে সবার ঘর থেকে ওই দলিল হাতিয়ে জমিদারকে দিয়েছি। আমি জানতাম এইরকমই অলৌকিক কিছু ঘটেছে, না হলে আমাদের বাড়ির দলিল ওর হাতে গেল কি করে? ছি জমিদার মশাই, ছি। এটা আমরা আপনার কাছ থেকে আশা করিনি। নায়েব এসে গেছো? তোমাকে যে কাজের জন্য পাঠিয়েছিলাম সে কাজটা কি হয়েছে? আগে হ্যাঁ জমিদার মশাই, আপনার কথা মতো মঙ্গলের মায়ের কাছ থেকে আমি ওদের ওই 3 বিঘা চাষের জমিটা লিখিয়ে নিয়ে এসেছি। সত্যি? বাবা, এ তো অতি উত্তম কথা। এই ভালো হলো, বুঝলে। শুনেছি জমিটা যেমন উর্বর তেমনি বছরে 3 বার নাকি ওই জমিতে ফসল ফলানো হয়। এবার এই এত বড় জমিতে যা ফসল চাষ হবে সব উঠবে আমার গোলায়। তা হ্যাঁ, মঙ্গলের মা কোনো আপত্তি করেনি তো? আপত্তি কি করবে? তার ওই আপত্তি করার জন্য আমি রেখেছিলাম নাকি? আপনার থেকে মঙ্গল যা ধার নিয়েছিল আমি সেই হিসাবে জল মিশিয়ে বাড়িয়ে চাড়িয়ে এত টাকা করে দেখিয়েছি, ওই টাকা দিতে মঙ্গলের বিধবা বুড়ি মায়ের আজন্ম কেটে যেত। আর সে কথা তাকে বলতেই তো সে সুরসুর করে আমাকে তার ওই জমিখানা লিখে দিল। সত্যি নয়, তোমার বুদ্ধির প্রশংসা না করে পারছি না। কি বাইরে এত লোক কিসের? এ তো আমাদের কাছারি ঘরের বাইরেই হচ্ছে বলে মনে হচ্ছে। তাই তো দেখছি, দাঁড়ান আমি দেখে আসি। সর্বনাশ হয়ে গেছে জমিদার মশাই। আপনারা যত তাড়াতাড়ি সম্ভব কাছারি ঘর ছেড়ে পালিয়ে যান। সে কি রে, কর্তার কাছারি ঘর থেকে কর্তাকেই তুই পালাতে বলছিস? কিন্তু কেন? নায়েব মশাই, বাইরে ডাকাত পড়েছে। ধাঙর ডাকাতের দল কাছারি আক্রমণ করছে, আর তাদের যে সর্দার সে আপনাকে মারতে আসছে। সে কি, কুমড়িমারা জঙ্গলের ধাঙর ডাকাত দল তারা আমার কাছারি আক্রমণ করেছে কেন? তারা তো শুনেছি খুব হিংস্র আর সাংঘাতিক ডাকাত দল। সে তো বটেই, শুনেছি ওই কুমির মারা জঙ্গলের পাশ দিয়ে আজ পর্যন্ত যারাই গেছে তাদেরকেই ধরেছে ওই ডাকাতের দল।
আর কেউ বেঁচে ফেরেনি। তবে কি এবার কর্তাকেও ওরা? সে কি নায়েব, তোমার মুখে দেখছি সর্বক্ষণ খালি অকথা কুকথা লেগেই আছে। এবার তো আমারও ভয় করছে। যাই যাই, পেছনের দরজা দিয়ে পালাবার চেষ্টা করি, তুমি এদিকটা সামলাও। কোথায় যাচ্ছেন জমিদার মশাই? আপনার তো দেখছি তারার শেষ নেই। দাঁড়ান দাঁড়ান, এত তারা কিসের? মঙ্গল, তোর এত বড় স্পর্ধা! তুই আমার কাছারিতে ডাকাত দল ভাড়া করে এনেছিস আক্রমণ করতে। ওমা, ভাড়া করব কেন? এই পুরো ডাকাত দলটাই তো আমার। কুমিরা মারা জঙ্গলের প্রসিদ্ধ ধাঙর ডাকাত দলের সর্দার হলাম আমি, এই মঙ্গল। এই কারণেই আমি মাঝে মাঝেই গ্রাম ছাড়া হয়ে থাকতাম। সেই ওই ভয়ঙ্কর ডাকাত দলের মাথা তুই? তবে আর বলছি কি, সকালে আপনি গেছিলেন আমার বাড়ি থেকে আমার জমি চুরি করতে। এবার আমি আমার ডাকাত দল নিয়ে এসেছি এই কাছাড়িতে আমার জমির দলিল উদ্ধার করতে। উদ্ধার? হ্যাঁ, শোন, আমার নাম জমিদার নরেশ চক্রবর্তী। আমার কাছে জমির দলিল এলে অত সহজে ফেরে না। আর আমি কি এমনি এমনি তোর কাছ থেকে জমি কেড়েছি নাকি? হ্যাঁ, তুই তো আজ থেকে 5 বছর আগে আমার থেকে 10,000 টাকা নিয়েছিলি, ভুলে গেলি হতভাগা? সুদে আসলে তার থেকে অনেক টাকাই তো শোধ হয়ে গেছে জমিদার মশাই। তাই ওই জমি আপনি কাটতে পারেন না। ভালো চাইলে এক্ষুনি জমির দলিল ফেরত দিন। আর যদি না দিই তো কি করবি তুই? আমি আর নতুন করে কিছুই করব না, বরং যা করেছি তা এবার দেখাবো। এই, কে আছিস? নিয়ে আয়। সাজি, সাজি, আমার মা। মঙ্গল, মঙ্গলের ফল ভালো হবে না বলে দিচ্ছি। জানি তো, তাই তো বলছি দলিল ফেরত দিন। এতদিন আপনি অন্যের বাড়ি বাড়ি গিয়ে জমি দখল করেছেন, এবার আর আপনি নয়, আমরা দখল করেছি আপনার মেয়েকে। যতদিন না ওই জমি আমার হচ্ছে, ততদিন আপনার মেয়ে সাজিও আমার কবলেই থাকবে। না, কিছুতেই না। বাবা, তুমি আমাকে বাঁচাও বাবা, আমি এদের সঙ্গে যাব না। মঙ্গল, মঙ্গল, ওকে ছেড়ে দে, ওকে ছেড়ে দে। আরে বাবা, এসব জমি বাড়ির কথা তো আমাদের মধ্যে হচ্ছে, এর মধ্যে আমার মেয়েকে টানছিস কেন? তাহলে সে কথা তো আপনার আগে ভাবা উচিত ছিল জমিদার মশাই। আপনি আপনার নায়েবকে দিয়ে আমার মায়ের ভালো মানুষের সুযোগ নিয়ে আমাদের জমি নিজের নামে করলেন, আর এখন আপনি এই সমস্ত কথা বলছেন? আমি তো আপনার মেয়েকে প্রথমে ধরে আনিনি, আপনি প্রথমে চুরি করেছেন আমার জমি। এখন আপনার করা কাজের শাস্তি পাবে আপনার মেয়ে। ধাঙর, মেয়েটাকে তুলে নিয়ে চল। না 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 মঙ্গল, আমার কথা শোন, আমার কথা শোন। আমার মেয়েকে ছেড়ে দে, আমার মেয়েকে ছেড়ে দে। এই নে, এই নে, এই নে তোর জমির দলিল। আমার ওই জমি লাগবে না। সে তো আমি নেবই, কিন্তু তার পরিবর্তে আপনি আপনার মেয়েকে ফেরত পাবেন না জমিদার মশাই। অনেক কষ্ট দিয়েছেন আপনি এই কৈলাসপুরের মানুষকে। এবার আমি মঙ্গল, ধাঙর ডাকাত দলের সর্দার, আর আমার মূল পান্ডা এই ধাঙর মিলে আপনার মেয়ের উপর দিয়ে তার শোধ তুলবে। চল ধাঙর। না না, আমার আমার কথা শোন, আমার কথা শোন মঙ্গল। লেঠেলরা, লেঠেলরা, ওকে আটকাও, ওকে আটকাও। বাবা, আমাকে বাঁচাও বাবা। ভোলা, তাহলে তুই বল, এবার ভোলানাথের পুজো কিভাবে পালন করলে ভালো হয়? মহারাজ, ভোলা একটা বাচ্চা ছেলে, ও কি করে এত বড় পুজো কিভাবে পালন করলে সুষ্ঠুভাবে সম্পন্ন হবে তা বলতে পারে বলুন তো? আমি বরং আপনাকে... না মন্ত্রী, ভোলা বয়সে ছোট হলেও আমাদের ভোলানাথের ও সব থেকে কাছের পাত্র। তাই আমার বিশ্বাস ওর মুখ থেকে ভোলানাথ নিজের ইচ্ছার কথাই আমাদের জানাবেন।
তাই আমি চাই এইবার পুজো কিভাবে পালন করা হবে তা ভোলাই স্থির করুক। এ তো অতি উত্তম প্রস্তাব মহারাজ। আর ভোলার যা বুদ্ধি, আমার স্থির বিশ্বাস ওর পরিকল্পনা মতো চললে আমাদের পুজো সম্পন্ন করতে কোনো অসুবিধা হবে না। এই এক হয়েছে মহারাজের পো। মহারাজ যা বলবে ওকে তাতেই সায় দিতে হবে। যত সব। বলছিলাম মহারাজ, পুজোর তো এখনো দেরি আছে। তার আগে আমাদের রাজকাজ সামলাতে হবে। তাই এত আলোচনা না হয় এখন স্থগিতই থাক। ভোলা, নন্দী, যা বাবা, তোরা আজ বাড়ি চলে যা। মন্ত্রী, এই রাজসভা তোমার না আমার? আমার ছিনিয়ে নেওয়ার ইচ্ছা থাকলেও এখন তো আপনারই। না মানে আপনার মহারাজ। তাহলে এই সভায় কোন দিন কি বিষয়ে আলোচনা হবে তা স্থির করারও অধিকার আমারই আছে, তাই না? তাই তুমি অযথার এর মধ্যে নাক গলিও না। বল ভোলা, কিভাবে পালন করতে চাস? মহারাজ, এ তো নীল উৎসব, তাই আমি চাই নীলকণ্ঠ অপরাজিতা দিয়ে ভোলানাথকে এবং ভোলানাথের মন্দির সাজাতে। তার সাথে শত সহস্র গাওয়া ঘিয়ের প্রদীপও থাকবে, যা জ্বালাবে আমাদের এই কৈলাসপুরের সব মহিলারা। শত সহস্র গাওয়া ঘিয়ের প্রদীপ! দেখলেন মহারাজ, কেন বলেছিলাম এসব পুজো পরিকল্পনা করা কচিকাচাতের কাজ না। শত সহস্র প্রদীপ, তাও গাওয়া ঘি দিয়ে জ্বালাতে কত ঘি লাগে বলুন দেখি? অত ঘি জোগাড় করতেই তো আমাদের রাজকোষ অর্ধেক হয়ে যাবে। তাহলে হবে, কিন্তু বাবা ভোলানাথের পুজোর জন্য আমি রাজকোষ খালি করতে কোনো দ্বিধা করব না। কারণ আমাদের রাজকোষে যা আছে তা তো ওই ভোলানাথের কৃপাতেই। ভোলা, খুব ভালো প্রস্তাব। বাকিরা সবাই রাজি তো এই প্রস্তাবে? হ্যাঁ মহারাজ, খুব ভালো প্রস্তাব। মহারাজ, মহারাজ, আমার মেয়েটাকে আপনি বাঁচান মহারাজ। সর্বনাশ হয়ে গেছে, আপনি দয়া করে কিছু করুন। আরে জমিদার মশাই, কি হয়েছে? আপনাকে এত উতলা কেন লাগছে? মহা বিপদ হয়ে গেছে মহারাজ। আমার মেয়ে সাজিকে বুঝি আর আমি ফিরে পাবো না, তাই আপনার কাছে ছুটে আসা। আপনি সাহায্য না করলে যে আমার সাজিকে আমি চিরকালের মতো হারিয়ে ফেলবো মহারাজ। এইসব কি কথা? কেন, আমাদের সাজি মায়ের কি হয়েছে বলবেন তো? তার কি শরীর খারাপ? না মহারাজ, তার থেকেও বড় বিপদ। আমাদের কর্তাবাবুর মেয়ে সাজি দিদিকে ধাঙর ডাকাতেরা ধরে নিয়ে গেছে। ধাঙর ডাকাত দল? মানে ওই কুমির মারার জঙ্গলে যে ডাকাত দল থাকে? সর্বনাশ, সে যে বড় সাংঘাতিক ডাকাত দল। শুনেছি আজ পর্যন্ত কেউ তাদের কবল থেকে বেঁচে ফেরেনি। আপনার মেয়ে তাদের খপ্পরে পড়লো কিভাবে? সবই আমার কর্মের ফল মন্ত্রী মশাই। সে কথা আর আমি নিজের মুখে কি বলবো? আগে যদি জানতাম যে ওই ধাঙর ডাকাত দলের সর্দার আমাদের কৈলাসপুরের মঙ্গল, তাহলে এ কাজে আমি কখনোই পা বাড়াতাম না। মঙ্গল? আমার রাজ্যের মঙ্গল এই ভয়ঙ্কর ডাকাত দলের সর্দার? হ্যাঁ মহারাজ, মঙ্গল আর তার প্রধান সাগরের ধাঙর মিলেই এই ডাকাত দল চালায়। এই ধাঙরের নামে এই ডাকাত দল হলেও এই মঙ্গলের কথাতেই তারা সকল কাজ করে। আমি তো বিশ্বাসই করতে পারছি না যে আমাদের মঙ্গল ডাকাত সর্দার। তবে কি ওই জন্যই মঙ্গল কাকা বেশিরভাগ সময়ই রাজ্যের বাইরে থাকে? হ্যাঁ বললাম, এই ডাকাত দল চালাতেই ও বেশিরভাগ সময় গ্রামের বাইরে থাকে। মহারাজ, মহারাজ, আপনার কাছে তো অনেক ক্ষমতা, আপনার এত সৈন্য। আপনি দয়া করে ওদের কবল থেকে আমার মেয়েটাকে ছাড়িয়ে এনে দিন মহারাজ। কিন্তু জমিদার মশাই, আমরা চাইলেই তা পারি না। আমাদের নির্দিষ্ট একটা নীতি মেনে কাজ করতে হয়। রাজ সৈনিক নিয়ে এই কাজ করতে গেলে বা তারা প্রত্যক্ষভাবে আমাদের রাজ্যে কোনো ক্ষতি করলে তবে আমরা আক্রমণ করতে পারতাম। কিন্তু ধাঙর ডাকাত দল তো আমাদের রাজ্যের উপর আক্রমণ করেনি। তাহলে আমরা এই কাজ করি কি করে? তবে তবে কি উপায় হবে এখন? আমার মেয়েটাকে কি আমি আর ফিরে পাবো না? সাজি দিদির এত বড় বিপদ জেনেও আমরা চুপ করে থাকবো বলে দাদা? আমরা কিচ্ছু করব না? কিন্তু আমরা কেউই তো তাদের চিনি না। এই ধাঙর ডাকাত দল কোথায় থাকে, তারা সাজিকে নিয়ে কোথায় গেছে, এ বিষয়ে তো আমাদের কিছুই জানা নেই। তাহলে আমরা যাব কোথায় সাজিকে খুঁজতে? আরে কোথায় আবার থাকে? শুনলি না, ওই কুমির মারা জঙ্গলেই ওরা আক্রমণ করে। তার মানে ওখানেই থাকে ওরা। না, ডাকাতেরা সাধারণত নিজেদের ডেরার সামনে লুটপাট করে না। তাছাড়া এরকম ভাবে তাদের ডেরাও সবার পক্ষে জানা সম্ভব নয়। ওদের নিশ্চয়ই কোনো গোপন ডেরা আছে, আমাদের সেখানে যেতে হবে। কি হলো?
কি হলো মহারাজ? আমার মেয়েটার কি তাহলে উদ্ধার হওয়ার কোনো আশা নেই? দাঁড়ান, এখনই এত বিচলিত হবেন না, আগে বলুন কি হয়েছিল। দোষ আমারই মহারাজ। মঙ্গল আমার থেকে কিছু টাকা নিয়ে আর শোধ করেনি। সেই টাকা আদায় করতে গিয়ে আজ সকালেই নায়েবকে দিয়ে আমি ওর 3 বিঘা জমি নিজের নামে করিয়ে নি মঙ্গলের মায়ের সঙ্গে কথা বলে। আর আর তারপরেই জমিদার মশাই, আপনার এই জমি অধিগ্রহণের নেশা যে কবে কাটবে? মানুষের জমি কারা একেবারেই ভালো নয়, এতে মানুষের অভিশাপ লাগে। কতবার বলেছি আপনাকে, এখন ফেললেন তো ওইটুকু একটা মেয়েকে এমন সাংঘাতিক বিপদের মধ্যে। বুঝেছি বুঝেছি, আমি সব বুঝেছি, কিন্তু কি করব এখন মহারাজ? মঙ্গল এত বড় ডাকাত দল চালায় যখন, সে রাজ অপরাধী বটে, তবে তাকে ধরার ক্ষমতা আমাদের নেই। তবে সে যদি কখনো ফেরে, আমরা তাকে রাজবন্দী বানাতেই পারি। আরে বাবা, রাজবন্দি বানাতে হলে তাকে তো পেতে হবে। সে তো আর নিজে এসে তোমায় ধরা দেবে না সেনাপতি। তাহলে এখন ওকে ধরে আনবেই বা কে? আর জমিদার মশাইয়ের মেয়ে সাজিকেই বা রক্ষা করবে কে? আমি এবং আমার বন্ধুরা। তুই যাবি? হ্যাঁ মহারাজ, সাজি আমাদের বন্ধু, তাই তার বিপদে তাকে উদ্ধার করতে আমরা অবশ্যই যাব। কিরে নন্দী, কিরে বকুল, যাবি তো? এ আর বলার কি আছে, অবশ্যই যাব। আমাকেও যেতে হবে। আচ্ছা বেশ, যাব। ঠিক তাই, সাজি দিদিকে এইভাবে বিপদের মধ্যে পড়ে থাকতে আমরা দেবই না। সত্যি সত্যি তোরা যাবি? যাবি তোরা? ভোলা গেলে আমি নিশ্চিত ওই ডাকাত দলকে ঠিক সাহেস্তা করবেই। আপনি নিশ্চিন্তে থাকুন মহারাজ, সাজির কোনো ক্ষতি ওরা করতে পারবে না, আমি করতে দেব না। শোনো ভাই সব, আমরা এখন আমাদের আরাধ্যা দেবী জগদম্বা মা কালীর সামনে এই মেয়েকে বলি দিয়ে তার রক্তে মায়ের চরণ ধুইয়ে দেব, এবং সেই সুবাদেই আজ রাতের ডাকাতি আমরা খুব ভালোভাবে করতে পারবো। তোমরা সবাই এটাতে রাজি তো? ভোলারে, এই জঙ্গলের ভেতর থেকে কিছুই দেখতে পাচ্ছি না। ওই ডাকাতদের ডেরা কোথায় তা জানবো কি করে? আমিও তো বুঝতে পারছি না। চল তো আরেকটু গিয়ে দেখি। খুব সাবধানে পা ফেলতে হবে আমাদের ভোলা দাদা। আমি শুনেছি এই ধাঙর ডাকাত দল খুব সাংঘাতিক। এই জঙ্গলে অচেনা কেউ পা ফেলা মাত্রই তাদের কাছে খবর চলে যায়। ওরে বাবা, কি দরকার ছিল আমাদের একা একা এখানে আসার? কয়েকটা সৈন্য সামন্ত সঙ্গে করে নিয়ে এলেই তো হতো। আমরা তো 4 জন আছি, তাহলে আর একা হলাম কোথায় শুনি? বাজে বকিস না নন্দী, না জানি আবার কি বিপদ আপদ হয়ে আসে। বললাম তো শিবু, চিন্তা করিস না। দাঁড়া, এই ডাকটা শোন। এটা তো কোনো বুনো পাখির ডাক বলে মনে হচ্ছে, কিন্তু এত অন্ধকারে পাখি কেন ডাকবে? তাহলে এটা কিসের ডাক? আমার মনে হয় কেউ ডাকাত দলকে সাবধান করতে এই ডাক ডাকছে। তার মানে ওরা আমাদের আশেপাশেই আছে। একেবারেই তাই, আর এটাই সুযোগ। তোরা এখানেই দাঁড়া, আমি আসছি। নন্দী, বকুল, ওকে চেপে ধর। তুমি ঢাঙর ডাকাতের দলের চর তো? না না, আমি আদিবাসী। মিথ্যে কথা, সত্যি বলো, নইলে। হ্যাঁ, আমি সেই ডাকাত দলেরই একজন। তোমাদের ডেরা কোথায়? জানি না। না বললে আমি তোমাকে এখানেই মেরে ফেলবো। বলো বলো, তোমাদের ডেরা কোথায়? নিয়ে চলো আমাদের তোমাদের ডেরায়, চলো। মা, মা জগদম্বা, আমাদের প্রদত্ত বলি তুই গ্রহণ কর মা। আমাদের আশীর্বাদ কর যাতে আমরা আজ ভালো দাও মারতে পারি। ধাঙর, নিয়ে আয় মেয়েকে। সর্দার, সর্দার রক্ষা করো সর্দার, আমাকে বাঁচাও। কে তুই? এখানে কি চাই তোর?
নিজের প্রাণের মায়া নেই? প্রাণের মায়া তো সবারই থাকে, কিন্তু তার থেকেও বেশি মায়া আছে আমার বন্ধুর প্রতি। আর তাই তো আমি এখানে নিজের বন্ধুকে বাঁচাতে এসেছি। তুই এতটুকু ছেলে হয়ে এখানে এসেছিস এই ধাঙর ডাকাতদের সঙ্গে লড়াই করতে? দরকার হলে তাই করব, কিন্তু আমার বন্ধু সাজিকে আমরা এখান থেকে অক্ষত ফিরিয়ে নিয়ে যাবই। এত বড় স্পর্ধা? তবে তোকেও আজ এখানে বলি দেব। এ মানুষ না, দৈত্য। ও ধাঙর, মানুষের খোলসে দেখছি তুই তো সাক্ষাৎ দৈত্য। ভোলা, তুই ঠিক আছিস? হ্যাঁ, তবে এবার আমাকে আমার কাজ করতেই হবে। ধাঙর, তুমি আমাকে না চিনলেও আমি তোমাকে চিনি মঙ্গল কাকা। আমি আনন্দিত ছেলে ভোলা। তুই ভোলা? তোর অনেক কথা শুনেছি বটে, কিন্তু তুই আমার ধাঙরকে মেরেছিস, তাই আজ তোকেও মরতে হবে। এরপর এর বাকি বিচার হবে আমাদের কৈলাসপুরে। বিচার করবেন স্বয়ং মহারাজ। সত্যি ভোলা, তোমার জন্যই আমাদের এই অসাধ্য সাধন হলো। সত্যি। বন্ধু বলে ডেকেছো যখন, তোমাকে বিপদে একা ফেলে রাখি কি করে বলো তো? ওই জন্যই তো বলে, ভোলা থাকে যেখানে অসাধ্য সাধন হয় সেখানে। জয় ভোলেনাথের জয়।